সিনড্রোম রিসেন্টলি হঠাৎ করে দেখছি যে একটা স্পার্ট অফ কেসেস হচ্ছে, স্পেশালি পুনেতে বেশি কেস হয়েছে, তাছাড়া কিন্তু ভারতের অন্যান্য স্টেটেও হচ্ছে। তো এটা আমি সব আমার পেশেন্টদের জন্য স্বার্থে বলছি এবং স্পেশালি প্রেগনেন্ট মাদারদের জন্য বলছি। এটা তো অযথা ভয় পেয়ে লাভ নেই। দেখো, গুলেনবেরি সিনড্রোম এটা খুব কমন যে একটা অসুখ তা কিন্তু না, এবং অসুখের কারণটাও খুব অদ্ভুত। ইউজুয়ালি এরকম কিছু অসুখ আছে যেগুলো ডাইরেক্টলি কেউ জানে না কিভাবে কজ অ্যান্ড তার এফেক্ট ডাইরেক্ট রিলেটেড। সেই তার মধ্যে একটা হচ্ছে গুলেনবেরি সিনড্রোম, যেখানে হচ্ছে ধরো অন্য কোনো কারণে কারোর যদি একটা ভাইরাল ডিজিজ হলো বা কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো পেটে, মানে সম্পূর্ণ অন্য কারণ, তারপর এটা সারার সময় দেখা গেল তার ইমিউনিটি এমন ভাবে বডিতে প্লে করতে লাগলো আর একটা নতুন ডিসঅর্ডার দেখা দিল, সেগুলোকে আমরা ইউজুয়ালি বলি অটো ইমিউন ডিসঅর্ডার। তার মধ্যে একটা পড়ে গুলেনবেরি সিনড্রোম। এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাবে যে এদের কিছু না কিছু আগে ইনফেকশন বা কিছু একটা হয়েছে, দ্যাট ইজ নাথিং রিলেটেড টু তার নার্ভ। কোথাও পেটে ইনফেকশন হলো, কারো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলো, এরকম অনেক ডিজিজ আছে যেগুলো তারপরে অটো ইমিউন ডিজিজ হিসাবে তার একটা সিকুয়েলি আসে। তো সেই হিসাবে এই গুলেনবেরি সিনড্রোম এরকম। এখানে কি হচ্ছে না, নার্ভের এমন জায়গায় গিয়ে, ধরো ব্রেনে যেখান থেকে আমাদের নার্ভগুলো বেড়ে বিভিন্ন অর্গানকে সাপোর্ট করে, সেই নার্ভের ফাংশনটা অল্টার্ড হচ্ছে, কারণ ব্রেনের এমন জায়গায় গিয়ে এই অটো ইমিউনিটি, মানে তোমারই বডিতে একটা এমন অ্যান্টিবডি তৈরি হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে তৈরি হয়েছিল, সেটা তোমার বডির কোনো একটা প্রোটিনকে গিয়ে অ্যাটাক করছে, এবং গুলেনবেরির ক্ষেত্রে সেটা নার্ভকে গিয়ে অ্যাটাক করছে। যে নার্ভগুলো কিনা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের রেসপিরেটরি মাসেলস, যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের মাসেলগুলোকে তো, সেই শ্বাস প্রশ্বাসের মাসেলগুলো তো সাপ্লাই হচ্ছে নার্ভ দিয়ে, সেই নার্ভগুলোকে এফেক্ট করে ফেলছে। তার জন্য কি হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করছে, এবং রেসপিরেটরি প্যারালিসিস হয়ে যাচ্ছে। ভেন্টিলেটারে দিতে হচ্ছে পেশেন্টকে রেসপিরেশনটাকে ইমপ্রুভ করার জন্য। ইউজুয়ালি টেম্পোরারি এই চেঞ্জটা, সবাই তো মারা যাচ্ছে না। ভেন্টিলেটারে কিছুদিন সাপোর্টের পর যখন আবার ওই যখন স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাদের যে আস্তে আস্তে ইমিউনিটি ফ্যাক্টরটা ইমপ্রুভ করছে, তখন সেই আবার পেশেন্ট ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যদি সেটা ঠিক মতো ভেন্টিলেটার পাওয়া গেল না, সাপোর্ট দেওয়া গেল না, যেমন ধরো সরকারি হাসপাতালে জানো সবাই যে নাম্বার অফ যত পেশেন্ট তার চাইতে ধরো বেড নাম্বার কম রয়েছে, তো একটা ভেন্টিলেটার তো একজনকেই সাপোর্ট করতে পারে, দুজনকে তো পারবে না। তখন আনঅ্যাভেলেবল হওয়ার জন্য হয়তো পেশেন্টের বাড়িতে থাকলেও মৃত্যুর সম্ভাবনা অবধি হয়ে যাচ্ছে, কারণ রেসপিরেশন একটা ভাইটাল জিনিস। তো এইসব কারণে হচ্ছে। এরকম আরো অনেক ডিজিজ আছে যেগুলো কিন্তু এরকম ভাবে অটো ইমিউন হয়, অনেক সময় কিডনিকে এফেক্ট করে, অনেক সময় হার্টকে এফেক্ট করে, যেগুলো অটো ইমিউন ডিজিজ। সেগুলো পার্সে যে কিডনি বা হার্টের অসুখ ছিল তা না, কিন্তু হয়েছে অন্য কারণে, ধরো পেট খারাপ বা আপার রেসপিরেটরি ইনফেকশন, সেখান থেকে হঠাৎ করে দেখা গেল অটো ইমিউন একটা ডিসঅর্ডার দেখা দিল। এগুলো নিয়ে অযথা ভয় পেয়ে লাভ নেই। যদি তোমার নিজের ইমিউন সিস্টেমটাকে ভালো রাখতে চাও, টেনশন ফ্রি হওয়ার চেষ্টা করো এবং হেলদি ডায়েট করো, হেলদি বডি অ্যান্ড মাইন্ড দিয়ে কিন্তু তুমি এটা প্রিভেন্ট করতে পারবে, আদারওয়াইজ না।